আমরা জানি যে আজকে একনেকের সভায় পদ্মা ব্যারেজের বিষয়টি অনুমোদন এসেছে, মানে ৩৬,৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি অনুমোদন, টোটাল ৯টি প্রকল্প অনুমোদন করেছে সরকার। এবং সেই জায়গায় পদ্মা ব্যারেজের ব্যাপারটি নিয়ে আমরা কথা বলতে চাই, এজন্যই যে এই পদ্মা ব্যারেজটা অনেক প্রত্যাশিত, যেটা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে বলে অনেকে মনে করছেন। পার্শ্ববর্তী দেশ কিভাবে দেখবে সেই কথাটিও আছে। পাশের দেশের সাথে সরকার সম্পর্ক উন্নয়ন করতে চায়, কিন্তু সেটা ন্যায়ভিত্তিক একটা সম্পর্ক উন্নয়ন করতে চায়, কিন্তু সেটা আসলে সেক্ষেত্রে আমরা কিভাবে সরকারকে দেখবো এটা আসলে ডিল করতে, সে প্রশ্নগুলো অনেকের মধ্যে উঁকি দিচ্ছে। পাশাপাশি সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ, এবং ধন্যবাদ আপনাকে আসবার জন্য, এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আবু হেনা রাজ্জাকি, আপনাকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি আসলে প্রথমে অনেকগুলো আলোচনা আছে, যেমন রেজিম চেঞ্জ করেছে আমেরিকা, আমরা জানি যে এই আলোচনাটিও আছে, এই হঠাৎ করে আবার সামনে এসেছে এই কথাটি, কেন এই ধরনের বক্তব্য আসছে সে বিষয়ে আপনার মন্তব্য শুনবো। তার আগে একটু পদ্মা ব্যারেজ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ৬০ বছর পর এই পদ্মা ব্যারেজ নির্মাণের পথে আসলে সরকার, আপনার কাছে কি মনে হয় যে এটা নিজস্ব অর্থায়নে সরকার করতে চাইছে, কিন্তু এটা তো আসলে যেমন ভারতের দিক থেকে বলা হচ্ছে তাদের সাথে কথা বলার জন্য, ওদের সরকার বলছে যে পদ্মা ব্যারেজটা সরকারি সিদ্ধান্তে সরকার করবে, আপনি কোনো চ্যালেঞ্জ সামনে দেখেন কিনা বাস্তবায়নে? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা এবং রাজ্জাকি ভাই। দেখেন, আমি ওই অঞ্চলের লোক, ওই অঞ্চলের একটা নদী জীবিত নাই, সব ইন্ডিয়া মেরে ফেলছে। আমাদের দেশে আন্তর্জাতিক রিভার আছে 50টি, এর ভিতরে 3টা মায়ানমার থেকে, আর 40টা রিভার আছে, 44টা রিভার আছে ভারতের সাথে। পদ্মা ওই পারে বলে গঙ্গা, এই পারে বলে পদ্মা। পদ্মা, যমুনা, এগুলো গড়াই, ইছামতি। বাংলাদেশের সবচেয়ে বড় নদী হলো ইছামতি, যেটা পদ্মার থেকে চলে এসে মানিকগঞ্জ দিয়ে সাগরে পড়েছে। এই ইছামতি আমার থানার নদী। এখন এই পদ্মা, এখন ধরেন বর্ষাকালে শুকনো মৌসুমে তারা পদ্মা শুকিয়ে যায়। এখন যেটা পদ্মা ব্যারেজ, যেটা প্রকল্পটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পানি স্টোর করা। আমাদের পানি যখন বর্ষাকালে পানি আসবে, সেই পানিটা স্টোর করা, এইটাই পদ্মা ব্যারেজ। অর্থাৎ ওখানে ধরেন প্রায় আপনার 16টা ডিস্ট্রিক্ট ওখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকৃত হবে, সেচ থেকে শুরু করে আপনার লবণাক্ততা দূর করে। এবং আমাদের অঞ্চলে ধরেন গড়াই, ইছামতি, এরকমভাবে 6টা রিভারের পানির প্রবাহ কিন্তু ঠিক থাকবে, নাব্যতা ঠিক থাকবে। সুতরাং এটা নিজস্ব অর্থায়নে শুরু হচ্ছে। হয়তো এটা বড় প্রজেক্ট হবে, হয়তো পরে হয়তো কোনো বিনিয়োগকারী আসতে পারে। এখানে ভারতকে ইজারা দেওয়ার প্রশ্নই আসে না। ভারত তো এই যে ধরেন, এই যে তিস্তা বলেন, গঙ্গা বলেন, তারা তো 40টা আন্তর্জাতিক রিভার আইন ভঙ্গ করে, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে। আমরা তো পানি পাবো না, আমরা তো মরুভূমিতে হয়ে যাব। তো আমাদের নদীতে নামবো, তো আমাদের স্টোর করবো পানি, এটা করতে ভারতের সাথে কেন কথা বলতে হবে? ভারত আমাদের ব্যারেজ কি করে দিবে বলেন? সুতরাং আমি মনে করি এটা সবচাইতে ভালো প্রজেক্ট এটা নিয়েছে, এবং এইভাবে সব জায়গায় ব্যারেজ, তিস্তায়ও ব্যারেজ দেওয়া উচিত, এবং এটাও ব্যারেজ। আমাদের সোজা কথা, তারা গ্রীষ্মকালে আমাদেরকে মরুভূমি বানায়, বর্ষাকালে পানি ছেড়ে এই যে হাওর সব ডুবাই দেয়। সুতরাং আমাদের ব্যারেজ করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। আন্তর্জাতিক রিভার তারা আইন মানে না। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে এই ব্যারেজটা করা হলে আমরা ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য হিস্সা, পানি যে ন্যায্য হিস্সা, সেটা আদায় করা আরও কঠিন হবে। আবার অনেকে উল্টোটা বলছে যে ব্যারেজটা না করলেই বরং আমাদের পানির ন্যায্য হিস্সাটা আমরা পাবো না। না, দেখেন, ব্যারেজ করলে পানির নাব্যতা ফিরবে। 6টা নদীর, ওই অঞ্চলে বড় বড় নদী আছে কয়েকটা, আমি নাম বললাম, 6টা, সবগুলো নদীর পানি কিন্তু এটার সাথে লিঙ্ক আছে, এবং ওপারে গঙ্গার পানিতে আটকায় দিচ্ছে। ওরা তো 40টা রিভারের লিভার লিভিং প্রজেক্টে তিস্তা আছে, গঙ্গা আছে, এই পানি তো আমরা পাবো না। সুতরাং আমাদের এর বিকল্প তো কোনো রাস্তা নাই। আমার কথা হচ্ছে, আমার অঞ্চলে, আমার ভূখণ্ডের পানি আমি স্টোর করব। আর ভারতের আপত্তি থাকবে কেন? ভারত তো নেপালে পানি ছেড়ে দেয়, আর আমাদের পানি আটকায়। দেখছেন, ধরেন সিকিম থেকে তিস্তা আসছে, এই তিস্তাতে প্রায় 6টা 7টা জলবিদ্যুৎকে পানি উঠায়
বিদ্যুৎ উৎপাদন করে। তারপরে গজলডোবায় যে পানি আসে, বাংলাদেশ সরকারের সাথে ধরেন আওয়ামী লীগ সরকারের সময় একবার কথা হয়েছিল যে গজলডোবায় যে পানি সেটা 50-50, তখন প্রবাহ ছিল 50-50 পানি ভাগ হবে। ভারত কিন্তু তখন এগ্রি করে নাই। এখন তো আবার এই তিস্তার আবার শাখা প্রায় কমপক্ষে 30টা বাঁধ আছে। তারপরে এই 40টা রিভার লিঙ্কিং প্রজেক্টের সাথে তিস্তা ঢুকাই দিছে। এখন যদি তিস্তার পানি বন্টন চুক্তি হয়ও কোনো প্রয়োজন নাই, পানি তো আসবেই না। এখন তিস্তার পেছনে ব্যারেজ দেওয়া, অর্থাৎ পানি নাব্যতা আটকায় রাখা, তারা যখন পানি ছাড়বে সে পানি আটকায় রাখা, বন্দি করে রাখা। তারা যখন গ্রীষ্মকালে পানি দিবে না, দরকার নাই, কারণ তারা তো পানি দিচ্ছে না। তিস্তার ব্যাপারে আমাদের যে জয়েন্ট রিভার কমিশন আছে না, কয়েকবার বসছে, তো ভারত তো অবজ্ঞা করছে, এটা মানেই না। অথচ আপনার দেখেন নেপাল থেকে পানি আসতে গেলে তারা হাহাকার করে, ওটা ব্যাপার নাই। আর আন্তর্জাতিক আইনই তো আছে যে আন্তর্জাতিক নদী মানে হচ্ছে যেটা এক দেশ থেকে আরেক দেশে এসে প্রবাহিত হয়। তো আন্তর্জাতিক নদী যদি তারা কোনো প্রবাহ বন্ধ করতে চায়, তাহলে যে এফেক্টেড, অর্থাৎ যারা নিচু ভাটির এরিয়া, তার ন্যায্য হিস্সা দিয়ে করতে হবে। সেটা তো মানে না। আমাদের পদ্মার পানি ছেড়ে দিক। আগে যেমন পদ্মার পানির প্রবাহ ছিল, যমুনার ছিল, ইসামতির ছিল, সব নদী মেরে ফেলছে। তো আমাদের তো কোনো বিকল্প নাই, এটাই করতে হবে। রাইট। আমি আবু হেনা রাজ্জাক, কিন্তু আপনার কাছে শুনি যে আমরা তো যে উদ্যোগটা এখন নেওয়া হয়েছে সেই জায়গা থেকে সরকারি উদ্যোগটা বোল্ড একটা উদ্যোগ বলে অনেকে মনে করছেন, এবং আমরা দেখছি যে সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে আমরা বলতেও শুনছি যেটা আমাদের সিদ্ধান্ত, এটা আমরাই নেব। পানি সম্পদ মন্ত্রীও সেটা বলেছেন, সরকারি সিদ্ধান্ত নেবে, এখানে কারোর সাথে, ভারতের সাথে বা কারোর সাথে আলোচনার প্রয়োজনে সরকার এই কাজটি করবে। তো এই সরকারকে কিন্তু আবার অনেকে আমরা দেখলাম যে নির্বাচনের পরে ভারতের দালাল সরকার বলা হলো। এখন আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? শোনেন, একটা কথা আছে, এন্ডস জাস্টিফাইজ দ্য মিনস। ফলাফল বলে দিবে পদ্ধতি ভালো ছিল না মন্দ। তো আপনি কেউ যদি বলে এই সরকার ভারতের পক্ষপাতিত্ব করতেছে, ভারতের দালালি করতেছে, এরকম কমেন্ট যদি কেউ করে, সেটা তো আমি এখানে বসে বলতে পারবো না। কিন্তু কার্যক্রম বলে দিবে এইরকম যে আমার স্টেপ কি হয়। যেমন এই যে পানির কথা আসলো, যে আজকে পানি আমার নদীর নব্যতা কমে যাওয়ার কারণে কিন্তু কি হয়, প্রথম কথা হলো নদী ভরে যায়। পানি যদি না থাকে তাহলে ভরে যায়, ভরে গেলে অল্প পানি আসলেও বন্যা হয়, কারণ এর গভীরতা কমে যায়। আর এই গভীরতা ঠিক রাখার জন্য এটা ন্যাচারাল অর্ডার আছে। পানি কিন্তু ন্যাচারাল অর্ডারে চলে। এই ন্যাচারাল অর্ডারগুলো কিন্তু প্রত্যেকেই বাদ দিছে। চায়নায় বাদ আছে, ভারতে বাদ আছে, সুইজারল্যান্ডে বাদ আছে। প্রত্যেকে কিন্তু পানি আটকায়। কেন আটকায়? এটার প্রভাব বিস্তার করার জন্যে। তেল বহু দেশের আছে, কিন্তু ছোট দেশের তেল বড় দেশ লুট করে নিয়ে যেতে চায়, নিজেরটাকে প্রিজার্ভ রেখে। এই যে টেন্ডেন্সি, পৃথিবীর সিস্টেমটাই হয়ে গেছে রং অর্ডারে। যেমন 5টা দেশের ভেটো পাওয়ার আছে, আপনি জাতিসংঘে এই 5টা দেশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না, আপনি জাতিসংঘে মামলা করে কোনো অ্যাকশন নিতে পারবেন না। এখন এই যে আন্তর্জাতিক নদীর যে সিস্টেমটা, আপনি তো কোনো নদী এইভাবে ব্লক করতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে 5টা ভেটো পাওয়ারের সাথে যে দেশটার, মনে করেন আমার একটা দেশের সাথে খুব মধুর সম্পর্ক আছে, যার ভেটো পাওয়ার, যা আমার জন্য জীবন দিবে, আমার পাশে দেশে দাঁড়াবে, এরকম একটা কান্ট্রি যদি আমার থাকে, সেটা কিন্তু একটা বিরাট শক্তি। কারণ এখন এই গ্লোবাল ভিলেজের যুগে আপনি একা চলতে পারবেন না। মনে করেন যে আজকে এই পানির আপনি ব্লক করবেন, পানি আটকে রাখবেন, পানি আটকে রাখতে পারবেন না। আপনি কেন পারবেন না? আপনার নদীর নব্যতা নাই, তো মানে গভীরতা নাই। গভীরতা না থাকলে পানি কতটুকু আটকাবেন? কথার কথা বলছি আমি। আর এই গভীরতা নষ্ট হয়েছে কিন্তু পানি প্রবাহ বন্ধ হওয়ায়। কারণ পানি প্রবাহ যদি কন্টিনিউ, আপনি দেখবেন এই যে ব্রিজ করি না আমরা, ব্রিজের নিচ দিয়ে পানির নিচ দিয়ে একটা বিরাট ওঠে, কি বলে, পিলার যদি বলেন, এই পিলারটা কিন্তু আমরা উপর থেকে দেখি এতটুক, ভিতরে কিন্তু অনেক বড় পরিধি নিয়ে আসছে। এবং নদীর নব্যতা ন্যারো যদি হয়ে যায় আর গতি কমে যায়, তাহলে ওই যে বালি আসে আইসা ওই জায়গায় ব্লক হয়ে, ওইটা আস্তে 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 ব্লক হয়ে নদীর নব্যতা শেষ করে দেয়, ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু ফরগটস, আমি পানির বিশেষজ্ঞ না, আমার আইডিয়া থেকে বলছি। এইটার জন্য দরকার আমাদের আইনুন নিষেধের মতো ব্যক্তি। এটা খুবই সাধারণ একটা বিষয়। আপনি জানেন যে ফারাক্কা বাঁধের কারণে এই জিনিসটা হচ্ছে, এটা আপনি জানেন। সেটাই বলছি। এখন মনে করেন
আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি এমন চিন্তা করে থাকেন যে আমি এটা করব, আমার দেশের মধ্যে আমি কাজ করব, এটাকে আমি সাহসী উদ্যোগ বলবো, ঠিক আছে। কিন্তু এটা করতে গিয়ে যদি মনে করেন যে আর এক প্রতিবেশী দেশ, সে তার প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ দেখবে, তার হ্যাম্পার কি হয় তার সেটা দেখবে। এখন তার হ্যাম্পার হইলে সে বাধা দিতে চাইবে। আমি যদি ভারতের পক্ষে কথা বলি তাহলে আমি মনে করব ভারত কারেক্ট। আবার আমি যদি বাংলাদেশে তারেক রহমান সাহেবের পক্ষে থাকি, ইয়াস আমি আমার কাজ করব, তাতে আমি আরেকজনের কৈফিয়ত দিতে যাব কেন? কিন্তু এইগুলার একটা সমাধান আমাদের দরকার, যাতে বিরোধটা না থাকে। যেমন ধরেন আমেরিকার পাশে কানাডা আছে, তাদের কিন্তু সমস্যা হচ্ছে না। আমাদের পাশে ভারত আসে 3 দিকে। পৃথিবীতে এরকম ম্যাপ কিন্তু খুব কম আছে যে 3 দিক ঘিরে একটা দেশ। আমরা বলি না ল্যান্ডলক মানে যে সমুদ্র যেটা পায় না, আমরাও কিন্তু ওইভাবে যদি ধরি মনে হয় ল্যান্ডলক একটা কান্ট্রি। কীরকম আমাদের আর কোনো দেশের সাথে যোগাযোগ নাই ডাইরেক্ট, মানে ল্যান্ড থেকে। আরেকটা আসে পাশে মায়ানমার, তার মাঝখানে আবার পানি। আবার মায়ানমারের সাথে যদি আমি চিন্তা করি, মায়ানমারের সাথে ভারতের সম্পর্ক আমাদের চেয়ে অনেক বেশি ভালো। তো সেই হিসাবে আপনি ধরতে পারেন আমি একেবারে পুরা ব্লক। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি অবশ্যই আমাদের সুন্দর ডিপ্লোম্যাটিক একটা যোগাযোগ বা ডিপ্লোম্যাটিক সম্পর্ক, ডিপ্লোম্যাটিক কায়দায় সুসম্পর্কটা মেনটেন করে আমাদের করা দরকার। এবং আমার কাছে মনে হয়, আমার দীর্ঘদিনে দেখছি ভারতের সাথে আমার মনে হয় না কোনো সরকারই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারছে। তাহলে হয়তো বলতে পারবেন যে পিসের সরকার যে 16 বছর ছিল, ক্ষমতায় থাকা আর ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে থাকা একটা ভিন্ন কথা। যেমন আমরা 3 জনে কাজ করি বা আপনি 3 অফিসে কাজ করেন, আপনি কেউরে 20% বিশ্বাস করবেন, কাউকে 30%, কাউকে 40%, আবার কাউকে বিশ্বাসই করেন না, কিন্তু তাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন। তো সম্পর্কটা হলো কাজের। প্রতিটা দেশ হয়ে গেছে এখন কর্পোরেট মানে যার যার স্বার্থটা দেখবে। সুতরাং আমাদের এটা করতে গিয়ে তাহলে আমাদের যে পানির সংকটটা, আপনি জানেন যৌথ নদীর জন্য যে পানির সংকট, এবং আপনি অলরেডি মেনশন করলেন যে আমাদের আন্তর্জাতিক আইন, সে আইন অনেকবার ভঙ্গ করা হয়েছে এখানে। সেই জায়গা থেকে আমরা আসলে যে সরকারের সাথে সবচেয়ে বেশি সুসম্পর্ক ছিল, সেই সময়ও কিন্তু আমরা সুফল পাইনি। আমি সেটাই বলছি, সেই সরকার আপনি দেখতেছেন সুসম্পর্ক, আর আমি এটা অন্যভাবে দেখি, যেটাকে আদৌ কোনো আস্থার সম্পর্ক ছিল নাকি এটা শুধু কাজের সম্পর্ক ছিল, যে হ্যাঁ ঠিক আছে। কারণ আমি একটা কথা বলি আপনাকে, যেমন আপনি যা বলেন তাই যদি আমি করি, আপনি কিন্তু আপনার কাজ হয়তো আদায় করতে পারবেন, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করবেন না। কেননা আমি যা বলি তাই রাজ্জাকি শোনে। কেন শোনে? রাজ্জাকি শোনে কেন? এটা যদি খুঁজে পান যে রাজ্জাকির একটা কলম দিলে পরে শুনে, তাহলে আরেকজনের যদি 2টা কলম দেয়, তাহলে রাজ্জাকি আমার কথা শুনবে না। কাজে সব শুনলেই যে আস্থার সম্পর্ক, সব শুনলেই যে বিশ্বাসের সম্পর্ক, তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে যে কাজ আদায়ের সম্পর্ক। আপনার কাজ আপনি আদায় করবেন, তার কাজ সে আদায় করবে। এখানে মেধার প্রশ্ন, প্রজ্ঞার প্রশ্ন, গায়ের জোরের প্রশ্ন নেই। কারণ পৃথিবী এখন গায়ের জোর দিয়ে দখল করা যায় না। একটা স্বাধীন দেশে আমি একটা দেশে যতই ভয় পাই না কেন, যত বড়ই থাকুক না কেন, একটা দেশ কেউ দখল করতে আসে না। কারণ এই ভূখণ্ডে খালি আপনার একার স্বার্থ না, এই ভূখণ্ডে তার স্বার্থ আছে, এই ভূখণ্ডে আমার স্বার্থ আছে। সুতরাং আপনি একা এটা নিয়ে যাবেন, আমরা দুজন বসে থাকবো না। সুতরাং ওদিক থেকে এইটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু আপনাকে খুব কৌশলে খেলতে হবে। এটা বুদ্ধির খেলা, সবসময় শক্তি দিয়ে হয় না। কিন্তু এই উদ্যোগকে আপনি স্বাগত জানান কিনা? অফকোর্স আমি স্বাগত জানাই, কেন জানাবো না। আপনি যদি আমার দেশের প্রধানমন্ত্রী বা আমার দেশের সরকার যদি এরকম একটা উদ্যোগ নিতে পারে, এবং এই উদ্যোগ এমন শুনছি যে নিজস্ব তহবিল থেকে করবে, এই নিজস্ব তহবিল থেকে কথা কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি থাকে, শুরু করবে। যেমন না ফার্স্ট ফেজ শুরু করে, যেমন চায়নার থেকে যে পদ্মা ব্রিজ আমরা করলাম, সেখানেও কিন্তু বলা হয়েছে আমাদের নিজস্ব তহবিল থেকে করছি। সেটার কৌশল কিরকম আমি বলি আপনাকে। ধরেন আপনি চায়নার থেকে আমার কাছ থেকে আপনি 500 টাকা নিলেন যে একটা কাজ করবেন, আপনি 500 টাকা নিয়ে গেলেন, আপনি দিলাম আপনাকে, আপনি তখন এর দিয়ে একটা কোম্পানি বানালেন, তুমি এই ডেভেলপমেন্ট ওয়ার্কটা করো। তখন আপনি এই 500 টাকা থেকে টাকা দিচ্ছেন, আর উনি বলছেন নিজস্ব তহবিল থেকে করছি। এটা কিন্তু ঋণ। সুতরাং এই যে নিজস্ব তহবিল বলতে যেটা বোঝায়, সেটা একটু ক্লিয়ার করা দরকার। আমাদের এত বড় নিজস্ব তহবিল থাকলে অফকোর্স সেটা গর্বের। আমরা জানি কি বলে, পতিত সরকার যিনি চলে গেছেন, উনি তসরুপ করে গেছেন সব, এবং আমাদের প্রধানমন্ত্রীও বলছেন অমার্জনীয় তারা অপরাধ করছে, টাকা প্রচুর তারপর আমরা সেই টাকাটা পেলাম কোথায়, সেটার আমাদের সোর্স লাগবে, আমাদের জানা দরকার রাষ্ট্রীয়। কিন্তু যার উদ্যোগকে আমি স্বাগত জানাই। ভিন্ন প্রসঙ্গে আলাপ করতে চাই। আপনি জানেন যে লেখক এবং দার্শনিক
এবং কবি ফরহাদ মজহার তিনটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন এই যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানকে আসলে তিনি বলতে চাচ্ছেন যে রেজিম চেঞ্জ, এবং এই রেজিম চেঞ্জটা করেছে আমেরিকা, এবং আমেরিকার এখন সরকার চালাচ্ছে, সেরকম একটি মন্তব্য তিনি করেছেন। আমি তো আপনার অনুভূতি শুনবো এই কথাটা শোনার পর। আপনি কিভাবে দেখছেন এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু আমরা আবার তার কাছ থেকে এই গণঅভ্যুত্থানকে একটা সময় বিপ্লব বলতে শুনেছিলাম, কিন্তু তিনি কেন তাহলে এরকম একটি বক্তব্য দিচ্ছেন বলে আপনার মনে হয়? না, উনি বলছেন রিজিম চেঞ্জ, রিজিম চেঞ্জ করছে আমেরিকা এবং তারা এখনো ক্ষমতায় আছে, এই কথাটা উনি বলছেন। এখন এই কথাটা উনি বলছেন কেন, সঠিক ব্যাখ্যাটা উনি দিতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর হলো রিজিম চেঞ্জ হইল, ইউনূস সাহেব ক্ষমতায় আসলো, রিজিম চেঞ্জ যে আমেরিকা করছে ভাই আমি এটা কখনোই বলবো না। রিজিম চেঞ্জ ভারত করছে, আমি এটা কখনোই বলবো না। রিজিম চেঞ্জ চায়না করছে, এটা কখনো কেন বলবো না আমি? কারণ আমার কাছে কোনো ইনফরমেশন নাই, আমার বেসিসটা কি? ইনফ্যাক্ট তাহলে কি ফরহাদ মজহার সাহেবের সাথে কথা হয়েছে? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম যে আমেরিকা চেঞ্জ করছে, রিজিম চেঞ্জ। ন্যাচারালি আপনি রিজিম চেঞ্জ যদি ধরেন, যেমন ধরেন 111 যখন আসলো, 111-এ ক্ষমতাটা কার কাছ থেকে নিয়ে গেছিল? 111-এ ক্ষমতা নিয়ে গেছিল বেগম খালেদা জিয়ার কাছ থেকে 111-এ। আচ্ছা, তো এটা কিন্তু একটা নেচার, সাথে সাথে কিন্তু একটা আপনার অনেকে বলে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক কথা আছে যে সবসময় নাকি একটা ইঞ্জিনিয়ারিং হয়। এখন যদি বলেন আপনার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ নাই। ওই যেভাবে ফরহাদ মজহার সাহেব বলছে ওইভাবে আমিও বলতেছি। এখন যখন 111 হইল, তখন ক্ষমতা যেহেতু বেগম জিয়ার কাছ থেকে নিয়ে গেছেন, তো ন্যাচারালি বোঝা যায় যে ক্ষমতায় আর মইনুল আহমেদরা ইলেকশন করে বিএনপিকে ক্ষমতাটা ফেরত দেবে না। এটা ন্যাচারালি বুঝায়, কারণ আপনি ক্ষমতা নিলেন যার কাছ থেকে কেড়ে, তাকে ক্ষমতা যদি আপনি ফেরত দেন, সে তো আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটা একটা সাধারণ সরল সহজ সমাধান। এখন আসেন, আওয়ামী লীগ থেকে ক্ষমতা চলে গেল। আওয়ামী লীগ থেকে ক্ষমতা চলে যাওয়ার পর আপনি আমেরিকা রিজিম চেঞ্জ করুক আর যেই চেঞ্জ করুক, এক্সিকিউশন তো করে বাংলাদেশের লোক, বাংলাদেশের বাইরের লোক এর সাথে এক্সিকিউট করে না। তো এখন আমেরিকা যদি এটাকে রিজিম চেঞ্জ করে থাকে, তারপরে তো ক্ষমতাটা ন্যাচারালি আর আওয়ামী লীগের কাছে যাবে না। কারণ যদি যায় আওয়ামী লীগের কাছে, তাহলে তো রিজিম চেঞ্জের সময় যারা মাঠে, তাদের বিচার হবে। ভেরি সিম্পল। সুতরাং এই রিজিম চেঞ্জ বলতে যাবো, এটা যদি আমেরিকা করে থাকে, তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় নিবে না। কাকে ক্ষমতায় নিবে? 111-এর সময় যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, ন্যাচারালি তার রিভার্স শক্তি আসবে। আমরা একটা ছোট বিরতিতে আমাদের সাথে থাকার জন্য আপনি অ্যাড করেন পরে, কিন্তু আজিজ আমি আপনার মন্তব্যটা একটু শুনি, যে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, যে রেজিম চেঞ্জ এবং যুক্তরাষ্ট্র করেছে এ ধরনের এই যে বক্তব্যটা, আপনি এটার নেপথ্যে কোনো কারণ যুক্তি খুঁজে পান কিনা? না, যুক্তি খুঁজে পাই, তবে আমি ওনার কথার কখনো গুরুত্ব দেই না। কারণ উনি তার ওয়াইফকে আপনার উপদেষ্টা রেখে আবার উল্টো পাল্লেও কইছে, আবার এনসিপিকে ট্রেনিংও দিছে, মিসগাইড করছে একে। এটা একটা মিসগাইড বুদ্ধিজীবী, এবং এর যে কি করে তার আবার নানান রকম তাত্ত্বিক বিশ্লেষণ দিছে। এটা মাহমুদুর রহমানের সৃষ্টি, তাও বলে দিলাম। তিনি তো চরিত্র নাই তো, সঠিক নাই তো। সে তার ওয়াইফে উপদেষ্টা বানায়, আবার এনসিপিক ট্রেনিং দেয়, আবার বক্তৃতা দেয় অন্তর্বর্তী সরকারের ভিতরে। মাহমুদুর রহমানের সৃষ্টি কোনটা? মাহমুদুর রহমানের তার পত্রিকায় ছাপে টাপে তারে বুদ্ধিজীবী বানায় হলাইছে, বুঝেন না? তার বুদ্ধিজীবী বানাইছে। সে তো আপনার যতই বলেন, সে যা কথাবার্তা বলে, অসংখ্য কথাবার্তা বলে। আমি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ছিলাম, তো তাকে ধরছি তো আমি, যে আপনি এই কথাগুলি কেন বলতেছেন? আপনার ওয়াইফকে উপদেষ্টা বানায় রেখে এখানে এগুলো কি বলেন আপনি? এসব পাও কথা বলেন কেন আপনি? বলছি তো আমি স্ট্রেট। আবার এনসিপিকে ট্রেনিং দেয়, এই মিসগাইড করে, এগুলোর মাথা নষ্ট করছে তো সে। কিন্তু তারপরেও তার কথায়, এই কথাটার কিন্তু একটু রসদ আছে। কারণ আমি বিশ্বাস করি আমাদের দেশে নির্বাচনের আগে এবং পরে ডিপ স্টেট, এবং সজীব ভুইয়া বলছিল না, ডিপ স্টেট আমাদেরকে নানানভাবে পরিকল্পনা দিচ্ছে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা। তাকে এখনো জিজ্ঞেস করেন না কেন ডিপ স্টেট কারা? আমাদের দেশে তো ডিপ স্টেট এত সক্রিয় নাই, ডিপ স্টেট নাই। ডিপ স্টেট মানেই পরাশক্তি তারা করতে পারে। ধরেন বাণিজ্য চুক্তি হলো, এটা তো 3 দিন আগে, একটা সরকার পরিবর্তনের 3 দিন আগে তাড়াহুড়ো করে একটা চুক্তি করে দিল, যে চুক্তিতে আমাদেরকে ফাঁসায় দিছে। আমি তো
ওয়েবসাইট থেকে বের করে আমি লিখে দিছি। এবং এই চুক্তি তো সাংঘাতিক রকমের আমাদের জন্য স্বার্থের পরিপন্থী, এবং সুতরাং এই চুক্তিটা করার পরে তো বিশ্বাস হয় ডিপ স্টেট। তো এখানেই কিন্তু আমরা দেখেছি যে আমরা শুনেছি যে দলগুলোর সাথে, সবগুলো দলের সাথে সরকার, অন্তর্বর্তী সরকার আলোচনা করেছিল। দেখেন, আমার কাছে প্রমাণ নাই, আমি তো জানি যে তাদের দলগুলোর উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারের উপস্থিতিতে এটা গভীর রাতে কোনো একটা 5 স্টার হোটেলে এটা স্বাক্ষর হয়েছে। যার ফলে দেখেন জামাতের আমির কিন্তু বলে বাস্তবতা বুঝতে হবে এই চুক্তির ব্যাপারে, বলছে যে মানুষ সমালোচনা করতেছে, উনি কয় বাস্তবতা বুঝছে। উনি কি আপত্তি করছে? পার্লামেন্টে উত্থাপন করছে। একমাত্র রুমিন ফারহানা উঠাতে চাইছে, তখন স্পিকার বলছে যে আপনাকে নোটিশ করতে হবে। এটা নোটিশ করলে উনি 5 জনের স্বাক্ষর লাগে, 5 জন এমপি পাবে কোথায়? উনি জাস্ট যতটুকু বলছে মেসেজ দিয়েছে তুই একমাত্র উত্থাপন। তার তো কেউ তো বিরোধী দল তো কথা বলে নাই কেউ। এটা চুক্তি, আমেরিকান সিস্টেম হচ্ছে কোনো চুক্তি হলে তারা সিনেটে পাশ করে এবং তারপরে তারা ওয়েবসাইটে দিয়ে দেয়। রিপ্রেজেন্টেটিভ আছে না, বাণিজ্য রিপ্রেজেন্টেটিভ মাধ্যমে ওয়েবসাইটে, আমি সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি। বিশাল চুক্তি, তার ভিতরে ইম্পর্টেন্ট অংশগুলো আমি একটা পত্রিকায় দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি, অনেক পত্রিকায় ছাপে না। যেমন হলো তিস্তার উপরে লিখছি, ট্রানজিট নামে করিডোর শেখ হাসিনা স্বাক্ষর করেছিল, ওটা লিখছি, কেউ ছাপে না। অনেক পত্রিকায় দেওয়া আছে লেখা, ছাপে না, এটা ডরায়। অর্থাৎ বাতাসের হাওয়ায় পত্রিকাগুলো কথা বলে, বুঝছেন না? সুতরাং ছাপে না। এটা তো দুঃখজনক। আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনার কাছে আসি। চুক্তি নিয়ে কথা বলছিলেন এম এ আজিজ, আপনার কাছে কি মনে হয় যে চুক্তিটি কি আসলে যে করা হয়েছিল তখন সেটা আসলে কি দলগুলোর সাথে আলোচনা করা হয়েছিল কিনা? যে তথ্যটা আমরা শুনলাম তার মানে হচ্ছে যে জামাত, বিএনপি সবার সাথে আলোচনা করেই করা হয়েছিল। সেক্ষেত্রে আপনি কি আসলে কোনো কানেকশন দেখেন আসলে যে এই ধরনের বক্তব্যের নেপথ্যে? যে খাতে আমি ছিলাম, যে রিজিম চেঞ্জ করছে আমেরিকা, তারপরে ইউনূস সাহেব বসছেন, কি প্রক্রিয়া বসছেন এই আলাপ তো পুরনো। উনি বসলেন, বসার পর আমরা মোটের উপর দেখলাম ফাইনালি গিয়ে 12 তারিখে নির্বাচন হলো, ফেব্রুয়ারির 9 তারিখে একটা চুক্তি হলো। এখন আপনি যদি স্বাভাবিক প্রক্রিয়ায় বলেন, এটা একদম 5 বছরের পুরনো সরকার যদি নির্বাচিত থাকেও ক্ষমতায়, তখনও বোধহয় নির্বাচনের 3 দিন আগে এরকম একটা চুক্তি করার জন্য কেউ অস্থির হবে না। আবার যদি উল্টা দিকে আসেন, যে উনি যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পূর্ণাঙ্গ সরকার, মেয়াদটা যে কয়দিনই থাকুক, একটা সরকার চলে গেছে, নির্বাচনের মাধ্যমে আরেকটা আসবে, মাঝখানের সময়টা অন্তর্বর্তীকালীন, এটা সে পূর্ণাঙ্গ সরকার, সেই হিসাবে সে করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমার দেশের যে টার্ময়েল সিচুয়েশনটা ছিল এটা করার সময়, একদিকে নির্বাচনের তোড়জোড়, আরেকদিকে যদি এই চুক্তিটা করতে যায় তাহলে অনেকগুলা ব্যাপার এখানে দাঁড়ায়। নাম্বার 1, খলিলুর রহমান সাহেব ইতিমধ্যে ব্যাখ্যা দিছে এই ফরিদা আক্তারেরও আগে, যে এই চুক্তিটা করা হয়েছে জামাত এবং বিএনপির সাথে, তাদের সাথে আলোচনা করে সম্মতি নিয়ে। এবং খলিলুর রহমান কিন্তু যেই ইউনূস সরকারকে আমরা পছন্দ বা অপছন্দ যাই করি না কেন, যার কাছ থেকে নির্বাচন পাইতে তাদের 18 মাস সময় লাগছে, সেই উপদেষ্টা ছিল, তাকে কিন্তু আমি মন্ত্রী বানিয়েছি। তাহলে কি মনে হয় যে বর্তমান সরকারের সাথে কি ইউনূস সরকারের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল? কেননা অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তিনিও আইনমন্ত্রী হয়েছেন। মানে বিষয়গুলো কিন্তু রিমার্কেবল। পাশাপাশি যদি আপনি ফরিদা আক্তারের কথা ধরেন, সে গত 2-3 দিন আগে পত্রিকায় বলছে, স্ট্রেট বলছেন যে তাদের সম্মতি নিয়ে করা হয়েছে, এবং জামাত একটু দায় সারা গোছে এটাকে এড়ায় গেছেন যে আমি জানি না, কিন্তু বিএনপির পক্ষ থেকে এটার কোনো রিপ্লাই দেওয়া হয় নাই। তৃতীয় কথা হলো, উনি বলছেন যে 60 দিনের নোটিশে এই চুক্তি বাতিল করার ক্লজ আছে, এটা রিভিউ করার সুযোগ আছে, যে দফা পছন্দ হবে না সেই দফা নিয়ে আলোচনার সুযোগ আছে। এতগুলা অপশন থাকলো। এখন আসলে আমি কেন বলছি, আমরা বাহ্যিকভাবে যেটা পাইছি বিভিন্ন টক শো সব পিছনে একটা গোলামি চুক্তি করা হয়েছে, 50 বছরে এই গোলামি চুক্তি থেকে মুক্তি পাওয়া কঠিন বক্তব্য। এটা কিন্তু বলি নাই, অথেন্টিক, এরকম আপনিও জানেন যে টক শোতে বলে। এখন আপনি আসেন, আমি কল্পনা করি, ধরে নিছি এই চুক্তিটা একেবারে দেশবিরোধী চুক্তি, আমি কল্পনা করলাম। তাহলে আমার কথা হইল, আজকে নির্বাচনের পর
এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু বলছেন যে গণভোটের কথা, জুলাই সনদের কথা, এগুলো আমরা মেনে নিছি, যদি নির্বাচন না হয় বাহানা করে সে কারণে আমরা মেনে নিছি। আবার কেউ দায়িত্বশীল ব্যক্তি বলছেন যে এই নির্বাচন যদি গণভোট আমরা মেনে না নিতাম নির্বাচন দিত না, তাই মেনে নিয়েছি। যদি তাই হয় তাহলে কি এই চুক্তিগুলা যে মেনে নিছে সেটা কি যৌক্তিক মনে হয়? প্রশ্ন থাকে কিন্তু। তা না হলে ধরেন রাজনৈতিক দলগুলো দেশকে ভালোবাসে, ইউনূস সাহেব আমেরিকান এজেন্ট, তাকে বসানো হয়েছে। তো আমেরিকান এজেন্ট কারণ কনফার্ম করছে আরো চুক্তিটা করে, কারণ আমাদের সাথে আমেরিকার এরকম কোনো চুক্তি বিগত দিনে হয় নাই। তো উনি এই চুক্তিটা করলেন, এই চুক্তিটা রাষ্ট্রবিরোধী। এই চুক্তিটা যদি রাষ্ট্রবিরোধী হয়ে থাকে, ফরিদা আক্তার এবং খলিলুর রহমান সাহেব বলছেন জামাত এবং বিএনপির সাথে আলোচনা করে করা হয়েছে, তাহলে তারা সেদিন কি নির্বাচনটা যাতে ব্যাহত না হয় সেজন্য সম্মতি দিছিলেন? আমি প্রশ্ন রাখলাম। 1 2 আমায় যদি আমার দেশকে ভালোবাসি, কারণ নির্বাচিত রাজনীতিবিদরা বলেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে দেশ ঠিক হয়ে যাবে, এইরকম যদি প্রশ্ন থাকে, তো তাদের কি কাজ শুধুমাত্র ক্ষমতায় এসে তারপরে দেশের সেবা করবেন, নাকি ক্ষমতার বাইরে থাকাকালীনও চক্ষু রাখতে হবে আমার দেশের ক্ষতি হয় কিনা? তাহলে সেদিন আপনি কি নির্বাচনে বেশি গুরুত্ব দিয়েছিলেন? নাহলে তো বলা উচিত ছিল নির্বাচন যখন খুশি তখন হোক, আপনি চলে যান, ইউ জাস্ট গেট লস্ট, এই চুক্তি আমরা করব না। আমরা কি সেই স্টেপটা নিয়েছি? তাহলে ইউনূস সাহেব যখন দেখলেন যে না নির্বাচনের জন্য মরিয়া, আমি যা বলি তাই মানে এবং এই চুক্তি তাও মানে, তাহলে কি নির্বাচনের জন্য মরিয়া, সেই সুযোগটা ইউনূস সাহেব কাজে লাগিয়েছেন কিনা? কি আমরা বাদ দিচ্ছি কিনা? এখানে আরেকটি রিস্ক ফ্যাক্টর তো ছিল, সেটা হচ্ছে ধরেন পরাজিত শক্তির কিছু ষড়যন্ত্র ছিল তাদের ফিরে আসার। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে চাইলেই তখন বিএনপি এটা করতে পারতো কিনা? পরাজিত শক্তি এখনো পরাজিত শক্তি তো নানানভাবেই ফিরে আসতে পারে। পরাজিত শক্তি নানানভাবে ফিরে আসতে পারে। আপনি যদি কল্পনা ওইভাবে করেন তাহলে তো আমরা সম্প্রতিকালে অনেক কিছু দেখতেছি। আপনি এখন পর্যন্ত প্রশাসনের যে লোকগুলো আছে সেটা তো গত 17 বছরের সরকারের, এবং 17 বছরের আগের টার্মটায়, গত 17 বছরের আগের টার্মটায় ছিল বিএনপি, অর্থাৎ 2001 থেকে 2006, তার আগে 1996 থেকে 2001 পর্যন্ত ছিল এই পরাজিত শক্তি। তখন ওই 2001 থেকে 6-তে যাদেরকে প্রশাসনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই লোকগুলো এখনো বিচরণ করতেছে। সেই প্রশাসনের লোকগুলো তো এখনো তাহলে সেই সরকারের। সুতরাং তার ফিরে আসা না আসায় কিছুই তো হয় না, সবই তো আছে। আপনার রাষ্ট্রপতি তার আছে, রাষ্ট্রপতি কার? সেই সরকারের। এই যদি আপনি এইভাবে বিবেচনা করলে সেটা অন্য একটা আলোচনা আসা উচিত। এই আলোচনাটা আমি করতে চাই। আমি এটা শেষ করে দিই। আপনি রাষ্ট্রপতিকে যখন এখনো রেখেছেন, কথা ছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, নির্বাচন হয়ে গেল 12ই ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি থেকে টেক ওভার করছে, তারপরে কি রাষ্ট্রপতি আমরা বদল করতে পারিনি? তাহলে যে কথাটা আপনি বলতেছেন পুনর্বাসন, আমি তো রেখে দিচ্ছি। আমি ওই ইউনূস সরকারের খলিলকে রাখলাম, আমি ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেলকে এনে আইনমন্ত্রী বানাইলাম, আমি আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে রেখে দিলাম, তার প্রশাসনের লোক থাকলো, পার্থক্যটা হইল কি? সুতরাং আপনি যেটা বলতেছেন সেই তর্ক যদি করি তাহলে তারা তো অলরেডি আছে। এখন পর্যন্ত আপনি রাষ্ট্রপতি পেলেন না আপনার দল থেকে, এটা তো দুঃখজনক। সুতরাং ইউনূস সরকার ওইটাই কাজে লাগাইছে, যেই দেশের লোক কিছুই চায় না, শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। সুতরাং এখন আমি যা বলবো তাই শুনবো। তাই যদি হয়ে থাকে, ইউনূস সাহেবের যেমন অপরাধ, আমি রাজনীতির ব্যক্তি হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য লোভী, আবার ইউনূস সাহেব সেটাকে ক্যাশ করে থাকলে দুইজনই একই রকমের অপরাধী। কারণ আপনাদের দুইজনের প্রেজেন্সে এই চুক্তিটা হইছে দেশ বিরোধী চুক্তি। সুতরাং এইটার দায় উভয় পক্ষকে নিতে হবে, রাজনীতিবিদ এবং ইউনূস সরকার। আচ্ছা, আমি এখানে একটি ভিন্ন প্রসঙ্গ আসতে চাই। আপনি যেটা বলছেন অ্যাডভোকেট রাজ্জাকে যে কথাগুলো বলেন সেটার প্রেক্ষিতেই আমি একটু আনতে চাই এম এ আজিজ, যে যদি তাই হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের এজেন্ট নিয়ে বসেছেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বসার পরে যা হয়েছে সেটাও কি তাহলে একটি দেশের তাদের ইচ্ছার প্রতিফলন, মানে তারা যেভাবে চেয়েছে তাই হয়েছে কি? যেমন ধরেন এখানে কোনো বিশেষ দলকে ক্ষমতায়িত করা বা একটি নতুন দল তৈরি, সেগুলোও কি সেই পরিকল্পনার অংশ? তাহলে এই প্রশ্নগুলো তো এখন সামনে আসবে। আপনার ইউটিউবে আছে, মেটিকুলাস ডিজাইন করে সে মার্কিনের এজেন্ট না, সে মার্কিনের লোক এই দেশটাকে ফোকলা করার জন্য সে এই দেশটা এরকম এজেন্ট বলেই তো করছে। এজেন্ট খুব খারাপ জিনিস। এজেন্ট তো এজেন্সি বাদ কাটিয়ে দিলেই গেল গা।
সে তো 3 দিন আগে যে চুক্তিটা করলো এতে তো প্রমাণ হয়, এতে তো কোনো প্রশ্ন নাই। ফরেন মিনিস্টার যাকে বানানো হয়েছে আজ পর্যন্ত ক্লিয়ার করছে কেন বানাইলো তাকে, কেন তাকে বানাইলো। তার রাষ্ট্রপতির কথা আলাদা, রাষ্ট্রপতি তো আপনার প্রধানমন্ত্রীর আর ক্যাবিনেটের ডিসিশনের বাইরে কিছু বলার নাই, এটা আছে না নাই এটাতে কিছু আসা যায় না। কিন্তু এই যে আপনার পররাষ্ট্রমন্ত্রী যেটা গেছে না চীনে যা কি করছে, সে তাহলে পাত্তাও দেয়নি গেছে তো, সে ঘুরে বেড়ায়। আর 3টে মুসলিম দেশে একবার ঘুরে গেছে না, ঘুরে কেউ কথা রাখছে, কেউ কথা রাখে নাই। এই আমেরিকায় সে বলে আবার যে আমি এখন আমেরিকায় থাকি বলে আমেরিকার অনেকে বলে সিটিজেন, আমি কিন্তু দেখে দেবো, একথাও কিন্তু বলছে। বেয়াদব কত সে তো ওই কেয়ারটেকারের চিফের পিএস ছিল, ওই যে বিচারপতি কি প্রথম যে কেয়ারটেকার ছিল বিচারপতির সময় শাহাবুদ্দিন না, তারপরে ওই যে লতিফুর রহমানের, সে ওই সময় সে পিএস ছিল। তার অফিসের এক ব্যক্তি তার ওয়াইফকে গুলি করে মারে সেও আত্মহত্যা করছে। সেই খুনের জন্য সে দায়ী, পরকীয়ার জন্য সে দায়ী। এরকম একটা লুচ্চারে কেন পররাষ্ট্রমন্ত্রী বানালো? আমরা এভাবেই কথা না বলে আমার মনে হয় যে না, এটা তো সত্য, তার বিচার হয় না কেন? এটা তো সত্য। ইউনূসের অনেক উপদেষ্টার বিরুদ্ধে দুদকে ফরমাল মামলা পড়েছে, তার তদন্ত হয় না কেন? রিজম চেঞ্জ, সে তো এই পুরোপুরি মার্কিনের আপনার তার পক্ষে এখানে কথা বলা যেহেতু কেউ নেই, তাহলে আমরা এই বিষয়টাই কথা না বলি। আপনি যেটা আরেকটা কথা বলি, আমেরিকান সুপ্রিম কোর্ট এটাকে নাকচ করে দিয়েছে। এই কর তার ট্যাক্স বসানো ট্রাম্পের, তার নিজস্ব ইয়েতে বাড়াইছে, পাগলা লোক বাড়াইছে। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের বন্ধু রাষ্ট্র, তারাও নাকচ করে দিয়েছে। 90 দিন সময় ছিল, এই পার্লামেন্ট কেন আলোচনা করলো না? এটা ঠিক আছে, এটা ভালো চুক্তি, আলোচনা করে সেটা অ্যাপ্রুভ করতো। আর যদি খারাপ চুক্তি হয় সেটা তো 90 দিন সময় ছিল রিভাইজ করার, কেন করলো না? এখন বলে দিল, প্রথম একবার মিনমিন করে মানে জামাতের আমির বললো না আমরা জানি না, কারণ ওই যে পররাষ্ট্রমন্ত্রী বললো যে আমি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এটা করা হয়েছে, তারা জানে। তখন একটু নরম সুরে না করছিল, পরে তো করলো যে এটা বাস্তবতা বুঝতে হবে, বাস্তবতা অনুযায়ী চুক্তি ঠিক আছে, এই আর কি প্রশ্ন। কিন্তু এই চুক্তিতে যেটা বলা হয়েছে দেশ বিরোধী না, আমি বলবো যে যেভাবে চুক্তিটা হয়েছে এটা কোনো বাংলাদেশি এই চুক্তি করতে পারে না, এক কথায়। তাহলে কি আপনি মনে করেন যে এই সরকারের আসলে এই চুক্তিটা বাতিল করা উচিত এবং বাতিল করার জন্য কথা বলা উচিত? এখন বাতিল করা সম্ভব না, কারণ হচ্ছে একটা চুক্তিতে আছে ফ্রান্সের এয়ারবাস কেনা যাবে না, আমেরিকা থেকে কিনতে হবে। অলরেডি 14টা এগ্রিমেন্ট চুক্তি করে ফেলছে না, বোয়িং নিয়ে আসতেছে না। তাহলে চুক্তি তো এখন প্রশ্ন দাঁড়ায় যে চুক্তি তো বাস্তবায়ন হয়ে গেল, উনি অ্যাডভোকেট বলতে পারে। এখন খালি এই একটা বাস্তবায়ন হয়েছে, বাকিগুলো কি হয়েছে? চুক্তির অংশ তো ওটা, তাহলে এটা চুক্তিটা বাতিল করবে কিভাবে? হ্যাঁ, রিভাইজ করতে পারে, আলোচনা অন গুড ফেইথ আলোচনা করে যে দেখো আমাদের দেশে এই, যেমন ধরেন গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি 80%, এটার 80%-এর টোটাল এক্সপোর্ট বাস্কেটের 80% হলো গার্মেন্টস, তাদের কাছে তুলে নিতে হবে, তাদের কাছে সুতা নিতে হবে। তো এটা তো ওই দেশের থেকে তাদের তুলার দামও বেশি। এখন এটা নিয়ে তো কম্পিটিশনে গার্মেন্টস টিকবে না। তারপর ধরেন ওষুধের জেনারিক নেম, আপনি বিদেশে গেলেন, যা একটা ওষুধ লিখবেন, জেনারিক নেম লিখবেন, আর এক দেশে এসে খুঁজে পাবেন, জেনারিক নেম ব্যবহার করা যাবে না। তো জেনারিক ব্যবহার হলে আমার দেশের ওষুধ এক্সপোর্ট হবে কি করে? অন্য দেশ তো চিনবেই না ওষুধ ছোটোখাটো। তারপরে জেনারিক নেম বলা আছে ট্যাক্স দিতে হবে, 3 গুণ 4 গুণ ট্যাক্স দিলে তো অনেক ছোটোখাটো সব ফার্মা বন্ধ হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যুক্তরাষ্ট্র যেখানে নিষেধাজ্ঞা দিবে বা যে ব্যবস্থা যে দেশের বিরুদ্ধে নেবে, বাংলাদেশকে সেই সুরে কাজ করতে হবে। বলেন তো এটা সম্ভব? তাহলে আমি স্বাধীন দেশ কই হলাম? এই জন্যই তো বলা হয় যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি। আচ্ছা, আমি আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাই, যেটা আসলে অ্যাডভোকেট রাজ্জাকে অলরেডি উল্লেখ করেছেন যে প্রশাসনে এখনো পর্যন্ত আগের যারা নিয়োগপ্রাপ্ত ছিল তারাই কাজ করছে। তো সেই জায়গায় আসলে সরকারের কি করণীয় বলে আপনার মনে হয়? দেখেন, এটা সত্য যে প্রশাসনের হাসিনা সরকার ব্যবস্থাকে এমনভাবে সাজাইছিল, দালালি করা ছাড়া অনেকের কোনো উপায় ছিল না।
আমাদের মতো বেকুব তো সব না, চাকরি করে খায়, চাকরি থাকবে না, ওইটি হয়ে যাবে, চাকরি চলে যাবে, দালালি করছে। পুলিশ দেখেন না, পেট মোটা পুলিশ সব ইয়ে করছে, মিছিল করছে, শেখ হাসিনার পক্ষে মিছিল করছে না, এটাও তো দেখছি। আবার তারেক রহমানের সামনে উপস্থিতিতে বলে আমি 7 থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বলছে না 7 থেকে আমি ছাত্র দল করি, পরে বিএনপি করি। উনি শুনলেন কেন? সাথে সাথে ওনাকে ওএসডি করা উচিত ছিল কমপক্ষে। তাহলে তো এটা মেসেজ চলে গেল যে সরকারে ছাত্র দল বিএনপি করলে নিরাপদ, তার সামনে বক্তৃতা দেওয়া যায়। তা আমার কথা হলো, প্রশাসনে ধরেন রিক্রুটমেন্ট হয়েছে, এটা তো ধরেন আপনার ওয়ান স্ট্রোকে আউট করতে পারবেন না, দেশ চালাবেন কিভাবে? ওয়ান স্ট্রোকে পারবেন না। ধরেন এখন ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ দিছে, আর প্রধানমন্ত্রী তিনি আপনার বক্তৃতায় বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের, বাংলাদেশের অক্সফোর্ড বলা হতো, কিন্তু এখন তো আপনার ইউনিভার্সিটি ভিসিগুলা আপনার পলিটিক্যাল নিয়োগ হওয়ার কারণে সেটা তো হতে পারতেছে না, রিসার্চ নাই ইত্যাদি বলছে। ভিসি সাহেব ওখানে বসা, সে তো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড। আমরা তো ইউনিভার্সিটি পড়ছি, আমাদের যারা ভিসি হয়েছে। তিনি একটা কথা বলেছেন যে যোগ্যতার চেয়ে ওই মাপকাঠি যখন বড় হয়ে যায়, আমি আরেকটা বলতেছি যে যোগ্যতার ব্যাপার না। আগে তো আমি ইউনিভার্সিটিতে পড়ছি, 4-5টা ভিসি বদলাইছি, তাদের দুর্বৃত্তে দেখতে হতো কোনো ফিলোসফিতে বিশ্বাস করে কিনা। আর এখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টকে ভিসি দেওয়া হয়েছে। এখানে যুক্তি এই দিতে পারতো যে ভিসি 4টা ভিসি অ্যাক্ট আছে বিশ্ববিদ্যালয়ের, এই 4টে একটা সিনেট একটা প্যানেল করবে 3 জনের, রাষ্ট্রপতি একজনকে প্রধানমন্ত্রীর পরামর্শে নিয়োগ দিয়ে দিবে। কিন্তু আর বাকিগুলো ভিসি তো খালি, সব তো পালাইছে অথবা চাকরি খাই দিয়েছে, কি করবে? খালি রাখতে পারবে না। কিন্তু এই জায়গাটা আমার কথা হচ্ছে সিনিয়র মোস্ট অ্যাকসেপ্টেবল ভিসি হলে ভালো হতো, কিন্তু পলিটিক্যালি সবগুলো ভিসি কিন্তু পলিটিক্যাল নিয়োগ দিচ্ছে। আচ্ছা, একটু ভিন্ন বিষয়ে কথা বলতে চাই। আমরা একটি ইন্টারেস্টিং কথা শুনেছি, যেটা আসলে জামাতের সাবেক নায়েবে আমির কে নিয়ে তিনি কথাটি বলেছেন। একজন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, তিনি বলেছেন যে সাইদি শুধুরা নিজামীর কথা বলেছেন যে তারা কখনো স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেননি, সংসদে বলেননি, সেটা বলেছেন। তো আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই, অ্যাডভোকেট রাজা। কি না, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা মানে কি আমি ঠিক বুঝি না। আপনি জামাতের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তি তারা, এই অভিযোগ কিন্তু 1971 সাল থেকে। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং একটা বিষয় এখানে, তারা 30 লক্ষ ওগুলো নিয়ে কম বেশি একটু ভিতরে, সেখানে আমি যাচ্ছি না, বাট লোক তো হত্যা হয়েছে। 30 লাখ না হোক, 2 লাখ হোক আর 5 লাখ হোক, লোক হত্যা হয়েছে। আবার বলা হয় 2 লক্ষ মা বোনের ইজ্জত লুটে দিছে। 2 লক্ষ না হোক, 50,000 হোক, হয়েছে তো। এবং এই যে অপরাধগুলা কিন্তু পৃথিবীতে যত অপরাধ আছে তার ভিতরে জঘন্যতম অপরাধের তালিকায় অন্যতম এগুলো। একটা হলো খুন করা, আর একটা ধর্ষণ করা। এখন আপনি যুদ্ধকালীন হোক আর যে কোনো, এই জামাতের বিরুদ্ধে এই অভিযোগটা আছে। এখন এই বিচার করার রাইট তো নষ্ট হয় নাই, কারো রাইটটা আছে। এবং আমি একজন লয়ার হিসেবে বলতেছি, কতগুলো অপরাধ আছে ফৌজদারি অপরাধ, কিছু আছে 2 পক্ষ মিলে আপোষ করতে পারে, কিছু আছে কোর্টের অনুমতি নিয়ে করতে পারে, আর কিছু আছে কোর্টও অনুমতি দিতে পারে না আপোষের জন্যে। এই যতগুলি অপরাধ আছে, আপোষ করতে পারে না, কোর্টও করাইতে পারে না, তার ভিতরে এই অপরাধটা এইটার ভিতরে এই তালিকায় আছে, অর্থাৎ ধর্ষণ এবং খুন। সুতরাং এই টকশোতে সে বহু লোকই বলছে কখনো কখনো জামাত তার অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আই এম সরি। কেন ক্ষমা চাইবে? আর ক্ষমা চাইলে মাফ হবে কেন? যারা এই প্রস্তাবটা দেয়, আমি তাদের কাছে নোটিশ নিতে চাই, আপনারা কারা? এত কঠিন অপরাধ করছে, সেটাকে আপনারা বলেন জাতির কাছে মাপ চাইবে। জাতি কি ভেকটান, কার কাছে মাপ চাইবে, কি জন্য? এটার তো কোনো কম্প্রোমাইজ হয় না। আমি আজকে থেকে বার্তাটা দিচ্ছি, আপনারা কেউই কথাটা বলবেন না। সিনায় যদি বল থাকে, টকশোতে সে বিচার দাবি করেন, যে যেই অপরাধের মাপ হয় না, আদালতও মাপ করতে পারে না, সেটার বিচার করবেন। নাম্বার 1। নাম্বার 2,
55 বছর যাবত এই অভিযোগ তাদের বিরুদ্ধে চলছে। তার ভিতরে দিয়ে আমি একেবারে এরশাদের পতনের পরে ধরি, মানে বিএনপি 10 বছর আর শেখ হাসিনা 2 টার্মে 20 বছর, 30টা বছর তারা ছিলেন। 30টা বছর এরা দুইজনই কিন্তু দুইটা দলই স্বাধীনতার বিরোধী শক্তিদের মানে বিপক্ষের। যদি তাই হয় আপনারা 30 বছরে বিচার করতে পারেননি কেন, আমি প্রশ্ন রাখছি। তৃতীয়, অভিযোগগুলা কি রিয়েল অভিযোগ আপনাদের দৃষ্টিতে নাকি পলিটিক্যাল কমপ্লেন? এটার ব্যাখ্যা আপনারা দিবেন। কারণ আমি বলছি এই অভিযোগ যদি রিয়েল অভিযোগ হয় মাফ করার কোনো সুযোগ নাই। আমি শেষ করে দিচ্ছি, মাফ করার কোনো সুযোগ নাই। আর যদি পলিটিক্যাল অভিযোগ হয় তাহলে আপনারা কেন পলিটিক্যালি টার্মটা ব্যবহার করতেছেন? নাম্বার 3, যদি রিয়েল অভিযোগ হয় আপনারা বিচার করতে না পারেন, ব্যর্থতার কথা আপনাদেরকে বলতে হবে কেন বিচার করতে পারেননি। আচ্ছা ঠিক আছে, সেই জায়গায় আসবো আমরা। পলিটিক্যাল অভিযোগ নাকি আসলে এটা অভিযোগ, সে বিচার হবে কিনা সে প্রসঙ্গে একটা বিরতির পর দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আসলে, আপনি যেহেতু আইন নিয়ে কাজ করছেন, একজন আইনজীবী, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে এখন আজকে আমরা শুনলাম যে আওয়ামী লীগের একজন নেতা তিনি বলেছেন যে সুবিচার না হলে বিচার চাই না। তো বিচার যেটা হচ্ছে সেটা আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের যারা আসলে লতিফ সিদ্দিকী বলেছেন কথাটি যে সুবিচার না হলে বিচার চাই না, তো আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে অপরাধ আছে, ফৌজদারি অপরাধ বা অন্যান্য অপরাধে যারা এখনো কারাগারে আছেন, তাদের সাথে কি আসলে সুবিচার হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? শুনেন, আপনি আদালত নিয়ে যখন কথা বলবেন তখন আমি একটা আইনজীবী হিসেবে এইটাই বলবো যে আমাদের কমন কথা হলো আদালতের কোনো ভুল নাই, কিন্তু আপনার আদালতের ভুল হতে পারে, আদালতের ভুল হতে পারে, কিন্তু ভুলটার জন্য আপনার অন্য ফোরাম আছে। কিন্তু আপনার জাজমেন্টটা সঠিক হয় নাই, জাজমেন্টটা এটা দেওয়া উচিত হয় নাই, এগুলা বলা যায় না। বাট আদালতের জাজমেন্টে যদি ইফ ইউ আর নট স্যাটিসফাইড আপনার জন্য হায়ার ফোরাম আছে। গেল 1। 2, যেই আদালতে আজকে বিচার হচ্ছে, এই আদালত যখন আমাদের এই যে জামাতের বিচার করার জন্য যখন এই আদালতটা তৈরি করা হইল, তখনও কিন্তু একই কথা ছিল যে সঠিক বিচার হচ্ছে কিনা এবং প্রকৃত এভিডেন্স পাওয়া যাচ্ছে কিনা, এই সমস্ত অনেক বিতর্ক ছিল। তারপরেও কিন্তু রায় হয়ে গেছে, এক্সিকিউশনও হয়ে গেছে। সুতরাং আপনি আদালতের যদি বিচার যেটা হয়, ইফ ইউ আর নট স্যাটিসফাইড আপনার জন্য অন্য ফোরাম খোলা আছে। কিন্তু আমি একজন আদালতের লোক হিসেবে এখানে বসে ওই আদালতের লয়ারও আমি না, আমি কোনো মামলা ডিফেন্সও যাচ্ছি না, সুতরাং আমার পক্ষে এটা বলা সঠিক নয় এবং উচিত হবে না, অবান্তর কথা। ঠিক আছে, এম এ আজিজ, এর আগে আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে বিচার কেন হয়নি, সেটা কি আসলে পলিটিক্যাল অভিযোগ কিনা, বা সত্যিকার অভিযোগ হলে কেন বিচার হয়নি, আর মাফ চাইছে, মাফ চাইলেও আসলে কারা আসলে ক্ষমা করবে, ক্ষমা করার এখতিয়ার তাদের আছে কিনা, যে কথাগুলো আসলে অ্যাডভোকেট রাজ্জাক বলছেন। আমি যেটা আগে করেই বলেছি, গণহত্যার কোনো মাফ হয় না। তবুও জামাত ইসলামের আমির সবসময় বলেছে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমরা 71 সালে যদি কারো কষ্ট দিয়ে থাকি, যদি কিন্তু ইউনুসের মতো যদি কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই। স্টেট কাট করলেও তো অন্তত কেউ কেউ মাফের কথা বলে, যদিও আইনে ফৌজদারি অপরাধের কোনো গণহত্যার কোনো মাফ হয় না, ফৌজদারি অপরাধের মাফ হয় না। যে ব্যক্তির ক্ষতি করে ধর্ম বলে তাকে মাফ করতে হবে, তো এটা তো হয় না। তারপরে ধরেন যেমন শুধু তাই নয়, তারা যে ইনভলভ ছিল, এই যে জুলাই জাদুঘর হয়েছে না, সেখানে কিন্তু এক লাইন লেখা আছে যে মুক্তিযুদ্ধে জামাত ইসলাম, মুসলিম লীগ এবং নেজামে ইসলাম এই 3 জন বিরোধিতা করছে। এর জন্য তো জামাত ইসলামের পক্ষ থেকে খুব উষ্মা প্রকাশ করেছে। তো ওই অধ্যাদেশ চায়, ওই অধ্যাদেশ তো পাশ করতো, জামাত যদি ক্ষমতা যেত ওই অধ্যাদেশ তো পাশ করতো না। তো এই জন্য আমি বলছি যে ধরেন এখন যেটা হয়েছে আমার কাছে অরিজিনাল যে ওই যারা অরোরা এবং যে সারেন্ডার করে ওটার দলিল আছে, ওখানে বলা হয়েছে যে পাকিস্তানিরা বলছে যে ওখানে এগ্রিমেন্ট আছে যে অক্সিলারি ফোর্স যারা ছিল পাক হানাদারের সাথে তারাও সারেন্ডার করলো, তারাও আস্তে সারেন্ডার। অক্সিলারি ফোর্স ছিল, তারা তো টেম্পোরারি বাহিনী, পেরোলে ছিল না। এই যে আমার মুক্তি শান্তি বাহিনী, রাজাকার, আলবদর, এরা তো রাজাকার তো আপনার পেরোলেই ছিল, এরা তো পেরোলে ছিল না, কিন্তু বাহিনীকে হেল্প করা এটা এইভাবে, অর্থাৎ অক্সিলারি ফোর্স মানে সাহায্যকারী বাহিনী, তারা হেল্প করছে পাকিস্তানের। এটা তো আর জামাত ইসলাম তো তাদের প্রাদেশিক সরকারের সিদ্ধান্ত নিয়ে পাক হানাদার বাহিনীকে হেল্প করেছে।
সুতরাং তাদের তো দায় আছে। তো সুতরাং এখানে যত 5 জন খুন হোক আর 30 লাখ খুন হোক, যে ধ্বংস যতজন বীরঙ্গনা হয়েছে, বিচার সব করবে। পার হয়েছে, তার তো বিচার হতে হবে। মাপ বিচার নেই। হওয়া- সে বিচার কি হওয়ার আর কোনো সুযোগ আছে বলে মনে হয় আপনার? কানালি বলি দেন। সুযোগ আজীবন থাকবে, আজীবন থাকবে। এটার গণহত্যার কোনো মাপ হবে না, আজীবন থাকতে হবে। আর নাহলে না তাদেরকে বিচার করতে পারতেছে না কেন আমরা জানতে চাই। কে উদ্যোগ নেবে সেই বিচারের? বিচার নাহলে এটা বলবে শেখ কেন? হাসিনার সময় যে বিচার করছে সেই বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে, সেখানে অনেকেই বলে যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, এবং এই বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অনেকে মনে করে যে আসলে তাদের পাপ মোচন হয়ে গেছে। সেই জায়গায় আমরা তো আসলে অন্য কাউকে না কাউকে তো বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে, না। সে উদ্যোগটা নিতে হবে, সেটা কারা নেবে? রাজ্জাকি ভাই লয়ার, আমার কথা হলো ট্রাইব্যুনালে আন্তর্জাতিক যে নিয়ম আছে, ধরেন সাক্ষী প্রমাণ, এখন তারা তো উকিল নিয়োগ করে নাই, সাক্ষ্য দেওয়া আছে, ওখানে এভিডেন্স শো করা হচ্ছে, সাক্ষ্য গভর্নমেন্ট তার উকিল নিয়োগ করছে, সাক্ষী প্রমাণ দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে উকিলও নিয়োগ করলো না। তো সুতরাং ট্রাইব্যুনালের যে আইনের ফ্রেমে বিচার হচ্ছে, বিচারের রায় হলে সেটাই কার্যকরী হবে, কিছু করতে বলার নাই, করার নাই। ওকে, তো শেষ করে দেবো একটি লাস্ট একটি বিষয়ে আমি আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমরা দেখলাম যে সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প, যেটা কৃষক কার্ড, যেটা দেওয়া হয়েছে পয়লা বৈশাখে, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। সবাই এটা নিয়ে অনেকে, কৃষকরা বিশেষ করে অনেক উৎফুল্ল ছিল। আমরা দেখলাম 11টি জেলায় 22,065 জনকে কৃষক কার্ড দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু রিপোর্ট দেখছি যেখানে বলা হচ্ছে যে প্রায় 500 শতাধিক কার্ডের যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে কৃষক না। এরকম একটা ফ্ল্যাগশিপ, একটা বড় প্রকল্পের শুরুতে যেটা অনিয়মটা হলো, এটা কারণ কি বলে আপনার কাছে মনে হয়? যেটা না, দেখেন, আমাদের দেশে রাজনৈতিক ব্যাংক্রাপসি আছে। এই যে আজকে প্রথম আলোতে ছাপা হয়েছে যে উত্তরে মহালার থেকে বছরে মাসে বোধহয় 300 কোটি টাকা চাঁদা ওঠে। বলেন, আগে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল এবং ওয়ার্ড কমিশনার ছিল, এখন তো ওয়ার্ড কমিশনার নাই, এখন বলছে ওটা রিপ্লেস হয়েছে, অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা আছে, বুঝছেন? তো সুতরাং আপনি যেটা বলছেন, ধরেন লোকালি দেখবেন যে কেউ কেউ হয়তো তার আত্মীয় স্বজনকে ঢুকাই দিছে, অথবা ওই বেনিফিটটা নেওয়ার জন্য ভিন্নভাবে ম্যানিপুলেট করছে, যেটা আওয়ামী লীগের সময় খুব বেশি হয়েছে। তারা তো নিজেদের লোকদের বাইরে কিছু দেয় নাই। তো সুতরাং আমার এইটা বক্তব্য হচ্ছে যে কৃষক কার্ড, ধরেন কৃষি আমাদের করোনাকালে বাঁচিয়ে রাখছে। কৃষিকে যে ভর্তুকি ধরেন 10,000 টাকা লোন মাফ করে দিচ্ছে, এটা ভালো। ধরেন ডিজেলের দাম 15% বাড়াইছিল, ডিজেলের দাম আমার মনে হয় যে কৃষিতে ভর্তুকি রাখা উচিত ছিল, অন্য জায়গায় বাড়াতো। পেট্রোল, অকটেন যারা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত ব্যবহার করে সেখানে বাড়াতো। কৃষিটা তো আমাদের রাখতে হবে, কৃষি আমাদের প্রবাসী আয় এবং কৃষি এটি হলো বেস লাইন, এটা কৃষিকে বাঁচায় রাখা। সুতরাং কৃষি যে কার্ড দিছে, এই কার্ডটা আমার মনে হয় অত্যন্ত শেখ হাসিনার মতো করে দিলে তো হবে না সময়। এটা অবশ্যই আপনার কথা হচ্ছে যে এটা খুব বিতর্কিত যাতে না হয়, ব্যাহত না পড়ে। আচ্ছা, আমি আরেকটি প্রসঙ্গ একটু শুনতে চাই। আমরা জানেন যে আওয়ামী লীগের একজন নেতা, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর আমরা দেখেছি যে মিরসরাই জামাতের যিনি এমপি অ্যাডভোকেট সাইফুর রহমান, তিনি শোক প্রকাশ করেছেন। মানুষ মারা গেলে শোক প্রকাশ, ইন্তেকাল করে শোক প্রকাশ করতে পারি। শোক প্রকাশ নিয়ে আমরা বিভিন্ন রকম মন্তব্য আমরা দেখছি। কেউ দেখছে সোশ্যাল মিডিয়ায়, কেউ বলছে যে আসলে তাদের ভেতরে জামাতের সাথে আওয়ামী লীগের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, এবং সেটারই সেভাবে একটা মৃত ব্যক্তি, তার সম্পর্কে এখন মারা গেছে, আমি তো মনে করি উনি বেঁচে থাকলে হয়তো প্রেসিডেন্ট হতো। আমি এখন বলি, যদি এটা কি আমার দোষের কথা হলো যে তাই এখন আপনি কবেন যে বুড়ো মানুষ তার কথা কেন বলে? একটা মৃত ব্যক্তি কংগ্রেচুলেট করে, কন্ডোলেন্স দেয়, এটা অত্যন্ত স্বাভাবিক। যে ইউনুসে যে দিছে না, কারে কন্ডোলেন্স দিছে না, এখানে প্রায় 300 লোক শিশু মারা গেছে, সে ব্যস্ত হলো ওই যে কি কারে কন্ডোলেন্স, একটা বিশাল কন্ডোলেন্স দিয়ে দিছে বিদেশি একজনের, ভুলে গেলাম। তো এরকম দিছে। তো এটা তো এরকম না, সে আমাদের দেশে একজন জাতীয় নেতা, সে বৃদ্ধ মারা গেছে, তো তাকে তো কন্ডোলেন্স দিতেই পারে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যারা এই ধরনের মন্তব্য করছে তারা কি আসলে সোশ্যাল মিডিয়ায় মত পায়নি? আমারে কত বকাবাজি করে, আমি আপনার কাছে শুনি যে সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে অতি প্রতিক্রিয়া দেখি কিনা কখনো কখনো। কোনটা নিয়ে?
এই অনেক কিছু নিয়েই অতি প্রতিক্রিয়া, যেমন এই বিষয়টি নিয়ে যে মানুষ মারা গেছেন, তাকে একজন নেতা মারা গেছেন, এক সময় ছিলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, যে which is তবে true. আমি ব্যক্তিগতভাবে যদি একটা মানুষ যখন মরে যায় সে সব কিছু ঊর্ধ্বে উঠে যায়, মানে মারা যাওয়ার পর তার কর্মের ফল এইটা, কিংবা সে একজন ভালো লোক ছিল, এটাই পজিটিভলি আমরা বলতে চাই। আর নাহলে বিরত থাকা ভালো। আননেসেসারি একটা যখন লোক মারা যায় সব কিছুর ঊর্ধ্বে উঠে যায়। তবে পাশাপাশি এমন অনেকগুলো বিষয় আমার দৃষ্টিগত, আমি লয়ার হিসেবে বলছি, যে আপনি ধরেন জেলখানায় যারা আছে, দলীয় আওয়ামী লীগের থাকুক আর বিএনপির থাকুক সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি বিনা কারণে স্পেসিফিক কোনো ছাড়া একটা মানুষ যদি ধরেন 10 মাস 12 মাস 15 মাস কাস্টডিতে থাকে এবং তার বিরুদ্ধে কোনো পুলিশ রিপোর্ট দাখিল হয় নাই, কিন্তু সে কাস্টডিতে আছে, এটা কিন্তু এক ধরনের ইনজাস্টিস। কারণ আপনি তাদেরকে আটকে রাখছেন, এটা তো মানুষ রে ভাই। আপনি বিচারটা করতে হবে, হ্যাঁ, যোগ্যতার চলমান বিষয়টা থাকতে পরে হবে। আনেন, MA পাস BA পাস মন্ত্রী MP আপনি পরেই আনেন, কিন্তু সে তো একজন মানুষ। তো আপনি একটা মানুষকে নিয়ে যে আটকে রাখবেন, আপনি অন্য জগতে থাকবেন, অন্য কাজ করবেন, ওটা আমলেই নিবেন না, পুলিশ রিপোর্টও আসতেছে না, তারা কাস্টডি থাকতেছে, এই দুইটা গ্রাউন্ডই একটা লোকের জামিনের জন্য যথেষ্ট, 1 নম্বর। 2 নম্বর হলো যে সমস্ত হেভিওয়েট ওখানে রয়েছে, আমি বারবার বলছি, আমি আইনি ভাষায় বলছি, আমি দলীয় কর্নার থেকে বলছি না, কারণ আমি কোনো দল করি না। আইনি ভিত্তিতে যদি আসেন, যাদেরকে ভিতরে আছে তাদের বিরুদ্ধে এখনো কেন কোনো পুলিশ রিপোর্ট হইল না? আর যদি না হয়ে থাকে, আটকায় রাখলেন কি বিবেচনায়? বিচার বিভাগ তাদেরকে ছাড়তে পারতেছে না কেন? কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। না, অনেকে জামিন দিয়েছে তো আমরা দেখলাম, না, যে সরকার দিচ্ছে, ক্ষমতায় আসার পর দিতে অনেকে থাকলে জামিন ভালো। দিয়েছে। আমরা এমনও শুনছি প্রচুর অসুস্থ আছে। আমার কাছে মনে হয় যে এগুলাকে বিবেচনায়, আমি আইনজীবী হিসাবে বলছি। আর এখন যদি রাজনৈতিক জের থাকে, রাজনৈতিক রেশিও থাকে, যেমন শেখ হাসিনা বলতেন তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে, লন্ডনে বৈশা কথা বলা করেন, দেশে আয় পারলে, দেশে আইসা কথা বলো, এই ধরনের কথাও বলছে। এগুলো কোনোটাই গ্রহণযোগ্য না, এইভাবে বলা ঠিক না। দেশে প্রচলিত আইন থাকবে, বিচার থাকবে। আপনি যদি খারাপ কোনো অপরাধ করে থাকে, বেল জামিন অযোগ্য, স্পেসিফিক ধারাটা বসাই দিয়ে আইন সকলের জন্য জামিন সমান- অযোগ্য সমান করে থাকবে। রাখেন। নয়তো সেই- ভাই আপনি এইভাবে বিনা বিচারে আটক রাখাটা আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি একজন আইনের ছাত্র হিসাবে এটা এটা বলছেন। বলছি। জি, আইন সকলের জন্য সমান, সেটা আমরা শুধুমাত্র বিশ্বাস করতে চাই না, আমরা বাস্তবে দেখতে চাই, এটাই সবার জন্য প্রযোজ্য হোক। ধন্যবাদ এম এ আজিজ এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক।